চলছে শ্রাবণ মাস। লক্ষ লক্ষ মানুষ কাঁধে বাঁক নিয়ে ছুটে চলেছেন দেবাদিদেব মহাদেবের দর্শন করতে। কিন্তু হিন্দু ধর্মানুসারে এই পৃথিবীর বুকে ঠিক যেখানে মহাদেব বসবাস করেন সেই কৈলাস পর্বতের চূড়ায় আজ অবধি কোনো মানুষ পৌঁছতে পারেনি। অথচ জানলে চমকে যাবেন, কৈলাস পর্বতের চেয়ে প্রায় ৭,০০০ ফুট উঁচু মাউন্ট এভারেস্টে আজ অবধি প্রায় ৭,৩০০ জনেরও বেশি মানুষ উঠে পড়েছেন। তাহলে কেন এতটা কম উচ্চতা হওয়া সত্ত্বেও আজ অবধি কেউ কৈলাস পর্বত জয় করতে পারেনি? স্থানীয় লোকেরা বিশ্বাস করেন অন্তর থেকে পাপ শূন্য না হলে নাকি এই কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছানো যায় না। আর ঠিক সেই কারণেই সারা পৃথিবী জুড়ে এই কৈলাস পর্বতকে ঘিরে মিথ ও মিস্ট্রির শেষ নেই। কেউ বলে এই পর্বতের চূড়ার দিকে এগোতে থাকলে নাকি মানুষের বয়স হু হু করে বাড়তে থাকে, চামড়ায় ভাঁজ পড়তে শুরু করে, অস্বাভাবিকভাবে বেড়ে যায় নখ ও চুলের দৈর্ঘ্য। আবার কেউ কেউ বিশ্বাস করেন এই কৈলাস পর্বত আসলে ভিনগ্রহী প্রাণীদের তৈরি কোনো পিরামিড, যার ভিতরে লুকিয়ে আছে অন্য ডাইমেনশনে পৌঁছে যাওয়ার রহস্যময় পোর্টাল। এছাড়া বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ পুরাণ অনুযায়ী এই কৈলাস পর্বতের মধ্যেই লুকিয়ে আছে শাম্ভালা বা জ্ঞানগঞ্জ নামক সেই আশ্চর্য নগর রাষ্ট্রের দরজা, যে দরজার ওপারে বসবাসকারী প্রত্যেক নাগরিকই নাকি এক একজন সুপার হিউম্যান। নমস্কার, আমি সুজয় নীল। ইতিমধ্যেই আপনারা আমার চ্যানেলে মার্ডার মিস্ট্রি থেকে শুরু করে টাইম ট্রাভেল, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ থেকে পুনর্জন্ম, এই সমস্ত বিষয়ের উপর নানান ভিডিও দেখে ফেলেছেন। কিছুদিন আগেই আমি সম্রাট অশোকের ৯ জন রহস্যময় সেনার বিষয়েও একটা ভিডিও করেছিলাম, সেটাকেও আপনারা ভালোবেসেছিলেন। তাই আজ আমি কথা বলবো এই পৃথিবীর বুকে থাকা সবচেয়ে রহস্যময় জায়গা কৈলাস পর্বতকে ঘিরে, যে পর্বতের প্রতিটা ধাপে লুকিয়ে রয়েছে মিথ, মিস্ট্রি এবং মাইথোলজির নানান থিওরি। জানলে অবাক হবেন, আজ থেকে ২৩-২৪ বছর আগে চাইনিজ গভর্নমেন্ট এক প্রকার বাধ্য হয়েই কৈলাস পর্বত আরোহণের বিষয়ে সমস্ত রকমের নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এখন ৩ দিন ব্যাপী কৈলাস পরিক্রমণ করার একটা বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। মোট ৫২-৫৩ কিলোমিটারের এই পরিক্রমণকে বলা হয় কৈলাস কোরা পরিক্রমণ। স্থানীয়রা বিশ্বাস করেন এই পরিক্রমা চলাকালীন যখন কেউ বিশেষ মন্ত্র জপ করেন তখন সেই মন্ত্রের প্রতিটা শব্দ এবং তার উচ্চারণ একদম পরিষ্কার আর সঠিক হতে হয়, কারণ একমাত্র তখনই সেই মন্ত্র কার্যকর হয়। এই একই জিনিস আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা যখন আমাদের ভাবনা বা মতামত ইংরেজি ভাষায় প্রকাশ করতে যাই, তখন যদি আমরা অসংলগ্ন ভাষা প্রয়োগ কিংবা ভুল উচ্চারণ করি, তখন সামনের মানুষটা কিন্তু আমাদের সেই ভুলেই আটকে যায়। তখন তার কাছে আর আমাদের আসল কথাটার মানে দাঁড়ায় না, ফলে আমাদের মতামত এবং কণ্ঠস্বর দুটোই তার গুরুত্ব হারায়। এবার আপনি যদি এমন একজন হন যিনি নিয়মিত ইংলিশ শেখার চেষ্টা করছেন কিন্তু পাশে সাহায্য করার মতো কাউকে পাচ্ছেন না, তাহলে এটা অবশ্যই দেখুন। I try to speak little English, but fully correct speaking not. আপনার বলা সেন্টেন্সে মিস্টেকস আছে, এটিকে এভাবে কারেক্ট করে বলুন। I try to speak a little English, but I am not fluent yet. এতে fully correct speaking not এর জায়গায় not fluent yet বেশি ন্যাচারাল এবং সঠিক মনে হয়। এর মানে হলো যে আপনি এখনো ভালোভাবে ইংলিশ বলতে পারেন না। আপনি কি এটা বুঝতে পেরেছেন? ভেরি গুড। দেখলেন তো মিস নোভা কি সুন্দর আমার ভাঙা ভাঙা ইংরেজিটা বুঝে নিল আর সঙ্গে সঙ্গে গোটা বাক্যটাকে শুধরে দিল। এভাবেই মাত্র ১৫ মিনিট ডেইলি প্র্যাকটিস আর এই এআই এর সঙ্গে ইংলিশে কথা বললেই আপনার মধ্যেও ধীরে ধীরে গড়ে উঠবে ইংরেজি বলার আত্মবিশ্বাস। দেখুন, মাতৃভাষার চেয়ে প্রিয় আর কাছের ভাষা কিছুই হয় না, সেটা আমার চেয়ে আর ভালো কেউ বুঝবে না, কারণ আমি বাংলা ভাষাতেই কন্টেন্ট করি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইংরেজি শিখে রাখাটা মারাত্মক গুরুত্বপূর্ণ। আর এখানেই এই এআইটা অন্যদের চেয়ে আলাদা। এটা আপনাদের ইংরেজি ভাষাটাকে শুধুমাত্র থিওরির মতো করে শেখায় না, বরং বাংলাতেই শেখায়। কারণ ইংলিশ কখনোই শুধুমাত্র একটার পর একটা ভিডিও দেখে শেখা যায় না। এটা একটা ব্যবহারিক দক্ষতা, যা চর্চা করলে তবেই আয়ত্তে আসে। নিয়মিত মুখে বলা প্র্যাকটিস করলে তবেই ফ্লুয়েন্সি আসে। আর এই কারণেই এই অ্যাপে রয়েছে হাজার হাজার ইন্টারঅ্যাক্টিভ গেমের মতো মজাদার এক্সারসাইজ আর বাস্তব জীবনের কথোপকথনের চর্চা। আর এই শেখার পথে আপনার উত্তেজনা যাতে সারাক্ষণ বজায় থাকে, তাই এই অ্যাপে পুরো অভিজ্ঞতাটাই গেমের মতো। আপনি পয়েন্ট অর্জন করবেন, স্ট্রিক বানাবেন, ফলে ইংরেজি শেখাটা আপনার রোজকারের একটা ছোট্ট জয়ের অংশ হয়ে উঠবে। হ্যাঁ, এটাই সুপারনোভা এআই, আপনার ইংরেজি শেখার বেস্ট ফ্রেন্ড। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, আসলে ঠিক কোন জিনিসটা আপনাকে এতদিন ইংরেজি শেখা থেকে আটকাচ্ছিল? অন্যদের সামনে ভুল করার ভয়, রোজ অফলাইন ক্লাসে যাতায়াত করতে গিয়ে সময় নষ্ট হওয়ার ভয়, নাকি একা একা শেখার অসহায়তার ভয়?
তাহলে এবার ভয় পাওয়ার দিন শেষ, কারণ সুপারনোভা এআই বানানোই হয়েছে এই সমস্ত সমস্যার সমাধান করতে। এখন আপনি মাত্র 9 টাকায় শুরু করতে পারেন ইংলিশ শেখা, তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সুপারনোভা এআই ডাউনলোড করুন আর আজই শুরু করুন ইংলিশ শেখা। চলুন ফেরা যাক মূল ভিডিওয়। কিন্তু কেন এভারেস্টের চেয়ে অনেকটা কম উচ্চতা বিশিষ্ট পর্বতকে নিয়ে এত রহস্য মানুষের মধ্যে? আর কেনই বা দুনিয়ার তাবর তাবর পর্বতশৃঙ্গ জয় করে ফেলা পর্বতারোহীরাও আজ অবধি কৈলাস জয় করার সাহস দেখাননি? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করি। কৈলাস পর্বত তিব্বতের গাংডিসি পর্বতমালার মধ্যে একাকী মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 6638 মিটার দীর্ঘ বরফাবৃত চূড়াবিশিষ্ট পর্বতটি হল কৈলাস পর্বত। কিন্তু পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা অসংখ্য পর্বতের ভিড়ে কৈলাস পর্বতের আকার যেন আশ্চর্যজনকভাবে পারফেক্ট। অর্থাৎ মিশরের পিরামিডের মতোই কৈলাস পর্বতেরও উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম ভাগ রয়েছে। আর এই সবকটা ভাগই আকাশের দিকে ছুঁচালো হয়ে উঠে গেছে, যা দেখে মোটেও প্রাকৃতিক গড়ন বলে মনে হয় না। 1999 সালে রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আর্নেস্ট মোল্ডাশেভ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূতত্ত্ববিদদের নিয়ে হাজির হন কৈলাস পর্বতের বিষয়ে গবেষণা করতে। কিন্তু তারপরে তিনি যে তত্ত্ব সারা পৃথিবীর সামনে তুলে ধরেন তা আলোড়ন ফেলে দেয় বিজ্ঞানী মহলে। মোল্ডাশেভ দাবি করেন কৈলাস পর্বত আদতেই একটা পিরামিড, যা আজ থেকে কয়েক হাজার বছর আগে এলিয়েন অথবা সুপার হিউম্যানরা মিলে বানিয়েছিল। তিনি আরো বলেন কৈলাস পর্বতের স্ট্রাকচার নাকি এমনভাবেই তৈরি করা যা পৃথিবীর দুটো মেরুকে কন্ট্রোল করতে পারে। আর আদতে কৈলাস একটা পাওয়ার স্টেশন। কিন্তু মোল্ডাশেভের এই তত্ত্বকে বিজ্ঞান জগতের কেউই ঠিক মানতে চান না। এই মোল্ডাশেভের বিষয়ে আরো বেশ কয়েকবার কথা হবে আজকের এই ভিডিওতে। তবে তার আগে জেনে নিই কৈলাস পর্বতের কিছু আশ্চর্য বৈশিষ্ট্য। কৈলাস পর্বত মূলত 4 সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে। কিভাবে বলছি। এই কৈলাস পর্বত মূলত পৃথিবীর বুকে থাকা 4টি ধর্মকে রিপ্রেজেন্ট করে, আর সেগুলো হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বন ধর্ম। কৈলাস পর্বতের মধ্যে 4টে নদীও রয়েছে, সেগুলো হলো সতলেজ, ব্রহ্মপুত্র, কার্নালি এবং ইন্দাস। এই 4টি নদী আবার মূল ভূখণ্ডকে 4টি ভাগে ভাগ করে বয়ে চলে। তবে এবার আসি কৈলাস পর্বতের 4টি দিকের বিষয়ে। বিষ্ণু পুরাণ অনুযায়ী কৈলাসের 4টি দিক 4টি আলাদা আলাদা রত্ন দিয়ে তৈরি, যা 4 ধরনের অনুভূতিকে রিপ্রেজেন্ট করে। এইবার বলবো এই 4টে দিকের আশ্চর্য বৈশিষ্ট্যের বিষয়ে। দক্ষিণ দিক। কৈলাস পর্বতের দক্ষিণ দিকে যে লম্বা রেখাটি দেখা যায় সেটাকে অনেকে মহাদেবের মেরুদণ্ড বলে, আবার অনেকের মতে এটি মহাদেবের তৃতীয় চোখ। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের দক্ষিণ দিকটি মহাদেবের সবচেয়ে ভয়ঙ্কর রূপকে রিপ্রেজেন্ট করে। এই দিকে নাকি খোদ যমরাজও পা রাখতে ভয় পেতেন। তাই বহু পুণ্যার্থী কৈলাস পর্বতের এই দিকটির পুজো অর্চনা করে তাদের অসুস্থ আত্মীয় বা কাছের মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। মনে করা হয় কৈলাস পর্বতের দক্ষিণ দিকটি তৈরি হয়েছিল রাজপট্ট পাথর বা লাপিস লাজুলি দিয়ে, যা মানবজাতির রাজকীয়তা অথবা জাঁকজমককে চিহ্নিত করে। পশ্চিম দিক। কিছু বছর আগে গুগল আর্থের একটা ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছিল, যেখানে বরফে আলো এবং ছায়ার খেলায় কৈলাস পর্বতের ওপর মহাদেবের মুখাবয়ব ফুটে উঠেছিল। হ্যাঁ, এই দিকটাই হলো কৈলাস পর্বতের পশ্চিম দিক, যেখানে পুণ্যার্থীরা দূর থেকেই মহাদেবের এই মুখাবয়বের দর্শন পান। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ অনুযায়ী কৈলাসের এই দিকটি তৈরি হয়েছিল পদ্ম রাগমণি অথবা চুনি দিয়ে, ইংরেজিতে যাকে বলে রুবি। কৈলাসের এই দিকটি মানবজাতির সহানুভূতিশীল ও উপকারী দিকটিকে চিহ্নিত করে। উত্তর দিক। কৈলাস পর্বতের এই উত্তর দিকের ছবি আজ অব্দি সবচেয়ে বেশিবার পত্র, পত্রিকা এবং ম্যাগাজিনে ছাপা হয়েছে। বরফাবৃত এই উত্তর দিকটি মূলত মানবজাতির রাগ এবং শান্ত প্রকৃতি দুটোকেই একসঙ্গে চিহ্নিত করে। কিন্তু কিভাবে? আসলে কৈলাস পর্বতের উত্তর দিকে যখন সকালবেলা সূর্যের আলো পড়ে তখন এই দিকটিকে দেখলে মনে হয় গনগনে আগুনের আঁচ জ্বলছে, আবার রাত্রিবেলা চাঁদের আলোয় এই উত্তর দিকটাই হয়ে ওঠে রূপোর মতো শান্ত এবং শীতল। তাই মনে করা হয় কৈলাস পর্বতের এই দিকটি সোনা ও রূপা উভয় ধাতু দিয়েই তৈরি। পূর্ব দিক। বিশ্বাস করা হয় কৈলাস পর্বতের পূর্ব দিকটি ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়েছিল। কৈলাসের পূর্ব দিকের সঙ্গে গৌরী কুণ্ডকে কানেক্ট করে পুরাণে একটা গল্প বর্ণিত রয়েছে, আর সেটা হলো
এখানেই নাকি দেবতা গণেশের কাটা মাথাটি এসে পড়েছিল। হ্যাঁ, ছোট্ট গণেশ যখন নিজের পিতা মহাদেবকে নিজের মা পার্বতী দেবীর সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না, তখন মহাদেবের রোষে গণেশের মনুষ্য মুখটি ওর শরীর থেকে ছিন্ন হয়ে কৈলাস পর্বতের পূর্ব দিকে এসে পড়ে। তাই এই দিকটিকে মানবজাতির শাস্তি ও অনুশোচনার দিক হিসেবে চিহ্নিত করা হয়। এবার বলি কৈলাসের কাছে অবস্থিত দুটো লেক অথবা সরোবরের বিষয়ে। কৈলাসের দক্ষিণ দিকে অবস্থিত মানস সরোবর হল স্বচ্ছতা এবং পবিত্রতার প্রতীক। স্থানীয়রা বিশ্বাস করেন মানস সরোবরের স্বচ্ছ জলে স্নান করলে মানুষ তার সমস্ত পাপ ধুয়ে ফেলে এবং একটি পবিত্র আত্মা হিসেবে নতুন করে জন্ম নেয়। কিন্তু কৈলাসের পশ্চিম প্রান্তে অবস্থিত রাক্ষসতাল বা ডেমন লেক হল এর ঠিক উল্টো। লবণাক্ত জলে পরিপূর্ণ এই সরোবরটিকে স্থানীয়রা অন্ধকার, নেগেটিভ এনার্জি এবং অপবিত্রতার প্রতীক হিসেবে মনে করে। আসলে মানস সরোবর এবং রাক্ষসতাল প্রতিটা মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভালো ও খারাপ দিকটাকে রিপ্রেজেন্ট করে। বিগত বেশ কয়েক বছর ধরে কৈলাস পরিক্রমা নামক একটি ট্রেক চালু হয়েছে কৈলাস পর্বতের এই অঞ্চলে। বহিরাগতদের স্পেশাল পারমিশন করানোর পর তবে এই 52 কিলোমিটার পথ ট্রেক করার অনুমতি মেলে। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা এই পথটা ক্লকওয়াইজ ঘুরলেও বন সম্প্রদায়ের মানুষেরা এই 52 কিলোমিটার পথটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রদক্ষিণ করে। এই ট্রেকে দলমা লা পাস নামক সমুদ্রপৃষ্ঠ থেকে 5630 মিটার উপরে অবস্থিত এমন একটা জায়গা পড়ে যেখানে গেলে আপনাদের মনে হবে শরীরের ভিতরটা যেন ঠান্ডায় পুড়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু কিছু তিব্বতী লামা এই গোটা পথটা দণ্ডি কেটে প্রদক্ষিণ করে। হ্যাঁ, তাদের হাঁটু থেকে রক্ত পড়ে, শরীরের প্রতিটা মাংসপেশি হাল ছেড়ে দিতে চায়, তবু তারা বিশ্বাসের ওপর ভর দিয়ে এগিয়ে চলে। কিন্তু কেন এই কৈলাস পর্বত বিভিন্ন ধর্মের মানুষের কাছে এতটা পবিত্র, আর কেনই বা আমাদের পুরাণ এবং মহাকাব্যে বারংবার উল্লেখ রয়েছে এই পর্বতের? এবার সেটাই জানার চেষ্টা করব। মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের 5 ভাই এবং দ্রৌপদী মিলে স্বর্গে যাওয়ার জন্য মহাপ্রস্থান যাত্রা শুরু করেছিলেন। আর এই মহাপ্রস্থানের সময় তারা এই কৈলাস পর্বত ধরেই উঠে গেছিলেন স্বর্গলোকের পথে। আবার রামায়ণ অনুযায়ী কুবেরের সঙ্গে যুদ্ধে জিতে কুবেরের পুষ্পক রথ ছিনিয়ে নিয়ে লঙ্কায় ফেরার সময় রাবণ চেয়েছিলেন কৈলাস পর্বতের উপর দিয়ে উড়ে যেতে, কিন্তু সেই সময় নন্দী রাবণের পথ আটকে তাকে কৈলাসের ওপর দিয়ে উড়তে বারণ করেন, কারণ সেই সময় শিব ও পার্বতী দুজনেই একান্ত ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন। রাবণ এই কথা শুনে নন্দীকে অপমান করলে নন্দীও তার বিনিময়ে রাবণকে অভিশাপ দেন। ব্যাস, প্রবল শক্তিশালী রাবণ তখন রাগে অন্ধ হয়ে নিজের 10টা মাথা এবং 20টা বাহু দিয়ে কৈলাস পর্বতকে উপড়ে ফেলার জন্য উদ্যত হন। রাবণের এই কৈলাস পর্বত উপড়ে ফেলার দৃশ্য আপনারা বেলুড় হ্যালেবিদুর মন্দির এমনকি অজন্তার গুহাচিত্রতেও খোদাই করা অবস্থাতে দেখতে পাবেন। এবার রাবণ যখন কৈলাস পর্বতকে উপড়ে ফেলার চেষ্টা করছে, ঠিক তখনই মহাদেব বিরক্ত হয়ে গোটা কৈলাস পর্বতটিকে নিজের বুড়ো আঙুলের সাহায্যে নিচের দিকে চেপে ধরেন। ব্যাস, রাবণ আটকা পড়ে যায় কৈলাসের নিচে। এরপর 1000 বছর ধরে শিবের কাছে ক্ষমা প্রার্থনার আশায় তপস্যা শুরু করেন রাবণ। 1000 বছর ধরে চলা রাবণের এই তপস্যায় সন্তুষ্ট হয়ে অবশেষে মহাদেব তাকে ক্ষমা করে দেন, আর তারই সঙ্গে মহাদেব রাবণের হাতে তুলে দেন অপরাজেয় চন্দ্রহাস তলোয়ার এবং একটি জ্যোতির্লিঙ্গ। এ তো গেল হিন্দু মহাকাব্যের কথা। এবার চোখ রাখি বাদবাকি 3 ধর্মে। বৌদ্ধ ধর্মের মানুষের কাছে কৈলাস হলো পৃথিবীর কেন্দ্রস্থল। বৌদ্ধ ধর্মের মানুষেরা কৈলাসের নামকরণ করেছেন মেরু পর্বত হিসেবে। তাদের মতে এই মেরু পর্বতেই বসবাস করেন আনুত্তর যোগা তন্ত্রধারার মূল দেবতা দেমচোক অথবা হেরুকা চক্র সম্ভারা। টিবেটিয়ান বুদ্ধিজম অনুযায়ী কৈলাস পর্বত হলো দেমচক, মূলত 4টি মুখ ও 12টি হাত বিশিষ্ট একজন নীল বর্ণের দেবতা। এই কৈলাস পর্বতে চূড়ায় তিনি নিজের জীবন সঙ্গিনী দেবী বজ্রবরাহীর সঙ্গে বসবাস করেন। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের দেমচক এবং বজ্রবরাহীর ধারণাটা অনেকটাই হিন্দু ধর্মের মহাদেব এবং পার্বতীর সঙ্গে মিলে যায়। এইবার বলি জৈন ধর্মের কথা। জৈন ধর্মে কৈলাস পর্বত পরিচিত অষ্টপদ নামে। জৈনদের বিশ্বাস অনুযায়ী অষ্টপদ নামক স্থানটি কৈলাস পর্বতের চূড়ার উপরে অথবা তার আশেপাশে অবস্থিত। এই অষ্টপদ আদতে সেই পবিত্র জায়গা যেখানে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ অথবা ঋষভদেব সর্বজ্ঞতা অর্জনের পর পরম মোক্ষ লাভ করেন। অষ্টপদ শব্দের অর্থ 8টা ধাপ, যা আত্মজ্ঞান এবং পরিপূর্ণ মুক্তির পথে অগ্রসর হওয়ার 8টা ধাপের প্রতীক। জৈন ধর্মাবলম্বীদের বিশ্বাস কৈলাস বা অষ্টপদ পর্বতের পরিক্রমা করলে 7 জন্মের পুণ্য সঞ্চয় হয় এবং এই জন্মের সমস্ত পাপের ক্ষয় হয়ে যায়। এইবার পালা বন ধর্মের। বন ধর্মাবলম্বীদের মতে কৈলাস হলো তাদের প্রাচীন সাম্রাজ্য জ্যাংজুং এর মধ্যস্থলে অবস্থিত পবিত্র পর্বত। বন ধর্মাবলম্বীরা এই পর্বতকে ইয়ুং ড্রাং গুতসেক বলে নামকরণ করেছেন।
তাদের মতে এই ইয়ংড্রাং গুতসেক পর্বতের উপরেই অধিষ্ঠান করেন তাদের দেবী সিপাইমেন বা সাইব গ্যালমো। বন ধর্মের প্রতিষ্ঠাতা টনপা সেনরাবও নাকি এই পর্বতের উপরেই থাকতেন এবং সমগ্র জনজাতিকে অন্ধকার সরিয়ে আলোর পথে যাওয়ার দিশা দেখাতেন। তাহলে বুঝতেই পারছেন, ধর্ম আলাদা আলাদা হলেও এই একটা পর্বতশৃঙ্গকে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ নিজেদের বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে এক সুতোয় বেঁধে রেখেছে। তাই খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর আর 5টা পর্বতশৃঙ্গের চেয়ে কৈলাস পর্বতের গুরুত্ব সেই প্রাচীনকাল থেকেই অনেকটা বেশি। কিন্তু আজ অবধি ঠিক কি কি রহস্য এবং প্রবাদের জন্ম হয়েছে এই কৈলাস পর্বতকে ঘিরে, এবার সেটাই জেনে নেওয়ার পালা। কৈলাস পর্বতকে ঘিরে রহস্য আর রোমাঞ্চের কোনো শেষ নেই। কিছু বছর ছাড়া ছাড়াই এই আশ্চর্য পর্বতকে ঘিরে তৈরি হয় নতুন নতুন থিওরি। এবার সময় এসেছে আপনাদের সামনে সেই রহস্যগুলোকেই একে একে তুলে ধরার। দ্য মুল্ডাশেভ থিওরি। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম রাশিয়ার বিজ্ঞানী মুল্ডাশেভের দলবল নিয়ে কৈলাসে আসার কথা, মনে আছে তো নিশ্চয়ই? তো এই মুল্ডাশেভ কৈলাসে এসে গবেষণা করার সময় নিজের যা যা অভিজ্ঞতা এবং ফাইন্ডিংস তুলে ধরেছিলেন তা রীতিমতো শিহরণ জাগানোর মতো। মুল্ডাশেভ বলেছিলেন, রাতের অন্ধকারে কৈলাসের রূপ যেন পুরোপুরি বদলে যায়। সমগ্র কৈলাস পর্বতের ভিতর থেকে ভেসে আসে গায়ে কাঁটা দেওয়া গমগমে ওম ওম শব্দ। এছাড়াও মুল্ডাশেভরা দাবি করেন কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয়, এটি কোনো গ্রুপ অফ সুপারহিউম্যান অথবা ভিনগ্রহী প্রাণীদের হাতে তৈরি হওয়া পৃথিবীর প্রথম পিরামিড। কৈলাস পর্বতের চূড়ার আশেপাশে ছড়িয়ে রয়েছে ভীষণ শক্তিশালী একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। মুল্ডাশেভের মতে কৈলাসই ছিল একটা সময় গোটা পৃথিবীর এনার্জি গ্রিড বা পাওয়ার স্টেশন, যার মধ্যে থেকে নর্থ পোল ও সাউথ পোলকে কন্ট্রোল করা হতো। তাই ইজিপ্টের পিরামিডের সঙ্গেও কানেকশন রয়েছে কৈলাসের। মুল্ডাশেভের দলবল আরও দাবি করেন আজও কৈলাস পর্বতের ভিতরে সেই সুপারহিউম্যানরা বসবাস করেন যারা কৈলাসকে গড়ে তুলেছিলেন। আর এই সুপারহিউম্যানদের নগর রাষ্ট্রটি আসলে হিন্দু ও বৌদ্ধ পুরাণে লেখা সম্ভালা অথবা জ্ঞানগঞ্জ। এইবার আসি দ্বিতীয় থিওরি, দ্য র্যাপিড এজিং থিওরির বিষয়ে। কৈলাসের আশেপাশে থাকা স্থানীয় মানুষজন এবং বিভিন্ন তিব্বতী সন্ন্যাসীদের মতে কৈলাসের চূড়ার চারপাশে সময় বড়ই অদ্ভুত নিয়মে কাজ করে। কম্পাসের কাঁটা এখানে উদ্ভ্রান্তের মতো আচরণ করে, কখনো কখনো কয়েক ঘন্টা যেন এক মুহূর্তে কেটে যায়, আবার কোনো সময় একটা দিনকে 1 বছরের চেয়েও দীর্ঘ মনে হয়। এছাড়াও কৈলাস পর্বতের চূড়ার দিকে এগোতে থাকলে মানুষের বয়স নাকি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, মাত্র এক রাতেই চুলে পাক ধরতে আরম্ভ করে এবং চামড়ায় ভাঁজ পড়া শুরু করে দেয়। আর এর পাশাপাশি মানুষের চুল ও নখের অস্বাভাবিক বৃদ্ধিও লক্ষ্য করা যায়। তবে আজ অবধি কোনো বিজ্ঞানী কিংবা বিজ্ঞান গবেষণা সংস্থা এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পেশ করেনি, ফলে এই থিওরির কোনো রকম সত্যতা যাচাই করা হয়নি। তাই এটা আপাদমস্তক কৈলাসের আঞ্চলিক একটা বিশ্বাস। দ্য লাইট অ্যান্ড শ্যাডো থিওরি। কিছু বছর আগে গুগল আর্থ স্যাটেলাইট পিকচার্সে কৈলাস পর্বতের একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, যেখানে আলো ও ছায়ার খেলায় কৈলাসের ওপর দেখা গেছিল একটা মুখাবয়ব। তখন বলা হয়েছিল এটা দেবাদিদেব মহাদেবের মুখাবয়ব। তবে কৈলাস পর্বতের গায়ে মাঝে মধ্যেই কিন্তু অদ্ভুত সমস্ত আলোর সমাহার দেখা যায়। এই যেমন কৈলাসের নিকটবর্তী অঞ্চলের স্থানীয় মানুষদের কথা অনুযায়ী কৈলাস পর্বতের চূড়ায় বহুবার একসঙ্গে 7 ধরনের আলো জ্বলতে দেখা গেছে। এইটা নাকি কোনো দেবতার শরীর নিঃসৃত আলো। বিজ্ঞানীদের মতে এটা চৌম্বকীয় শক্তির প্রভাবে হতে পারে। হ্যাঁ, নানান ধরনের চৌম্বকীয় শক্তি আকাশের সঙ্গে মিলিত হয়ে এমন রং বেরঙের আলো সৃষ্টি হওয়াটা বিজ্ঞানের পরিভাষায় খুবই স্বাভাবিক একটা ফেনোমেনা। কিন্তু সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় কৈলাস পর্বতের গায়ে যে স্বস্তিক চিহ্ন ফুটে ওঠে সেটার আজ অবধি কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি বিজ্ঞানীরা। দ্য প্যারালাল ইউনিভার্স থিওরি। তিব্বতের স্থানীয় সন্ন্যাসীরা মনে প্রাণে বিশ্বাস করেন কৈলাস পর্বতের ভিতরে এমন কিছু গুহা আছে যা আমাদের পৌঁছে দিতে পারে সমান্তরাল ব্রহ্মাণ্ড অথবা প্যারালাল ইউনিভার্সে। তবে এই গুহাগুলোতে এমন কিছু অতন্দ্র প্রহরী রয়েছেন যাদের খালি চোখে দেখা যায় না। তারা অদৃশ্য অবস্থাতেই যুগের পর যুগ ধরে রক্ষা করে চলেছেন কৈলাসের অভ্যন্তরে থাকা এই রহস্যময় পোর্টালগুলোকে। দ্য গিরিশিরা থিওরি। 1926 সালে কর্নেল R.C. উইলসন কৈলাস পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন। এই বিষয়টা নিয়ে কিছুটা বাদে বিস্তারিতভাবে বলবো, তবে তার আগে কর্নেল উইলসনের একটা নিজস্ব অভিজ্ঞতার কথা বলি। মূলত কৈলাস পর্বতের দক্ষিণ পূর্ব দিক দিয়ে চূড়ার দিকে এগোনোর চেষ্টা করেছিলেন উইলসনরা। এই পথে গিরিশিরা বলে একটা জায়গা পড়ে, আর এখানে রয়েছে একটা আশ্চর্য কালো রঙের বড় পাথর। কর্নেল উইলসনের কথা অনুযায়ী পাথরটা পেরোনোর আগে অবধি আমরা রোদ ঝলমলে আকাশ আর দারুণ আবহাওয়ার মধ্যে দিয়ে এগোচ্ছিলাম, কিন্তু গিরিশিরার ওই কালো পাথরটা পেরিয়ে কিছুটা এগোতেই মনে হলো
আমরা যেন অন্য একটা পৃথিবীতে পৌঁছে গেছি। হঠাৎ গোটা আকাশটা ঘন অন্ধকারে ভরে গেল, সাংঘাতিক তুষার ঝড় শুরু হলো। আমি নিশ্চিত ওই কালো পাথরটাই এইসবের জন্য দায়ী। ওই পাথরটা বড়ই ভয়ানক। গিরিশিরার এই পাথরটাকে স্থানীয়রা মহাদেবের বাহন নন্দীর পিঠের কুঁজ বলে মনে করেন। দ্য আনক্লাইম্বড পিক থিওরি। কৈলাস পর্বত অপরাজেয়। আজ অব্দি কোনো মানুষ কৈলাস পর্বতে চূড়ায় পৌঁছতে পারেনি। এভারেস্টের থেকে প্রায় ৭,০০০ ফুট কম উচ্চতা সম্পন্ন হওয়া সত্ত্বেও কৈলাসের চূড়ায় আজ অব্দি একজন মানুষেরও পা পড়েনি। এদিকে এভারেস্ট জয়ীর সংখ্যা প্রায় ৭,৩০০ পার করে গেছে। তাহলে কেন মানুষের পক্ষে কৈলাস বিজয় অসম্ভব? তিব্বতী লামাদের মতে যে মানুষ অন্তর থেকে একেবারে পাপ শূন্য, অর্থাৎ যার মধ্যে এক বিন্দুও পাপের চিহ্ন নেই, একমাত্র সেই মানুষের পক্ষেই কৈলাস বিজয় সম্ভব। কিন্তু তা সত্ত্বেও কি মানুষ চেষ্টা করেনি কৈলাস বিজয়ের? করেছে। বহুবার চেষ্টা করা হয়েছে কৈলাস পর্বতে চূড়ায় ওঠার, কিন্তু তারপর এমন কিছু কাণ্ড ঘটেছে যার জেরে আজ কৈলাস পর্বতে ওঠার সমস্ত রাস্তা সরকারিভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে চাইনিজ গভর্নমেন্ট। কিন্তু ঠিক কি হয়েছিল? কেন পৃথিবীর বিখ্যাত পর্বতারোহীরাও কৈলাসের চূড়ায় উঠতে সফল হননি? এবার সেটাই জানব। বিশ্বের সমস্ত পর্বতারোহীদের মধ্যে কৈলাস পর্বত নিয়ে একটা কথা প্রচলিত আছে, আর সেটা হলো দোজ হু ট্রাই টু কনকার ইট নেভার রিটার্ন দ্য সেম। অর্থাৎ যারাই কৈলাস পর্বতকে জয় করার অহংকার দেখিয়েছে তাদের জীবন পুরোপুরিভাবে বদলে গেছে। কিন্তু আজ অবধি ঠিক কারা কারা কৈলাস জয় করার চেষ্টা করেছিল, আর তারপর ঠিক কি হয়েছিল তাদের সঙ্গে, এবার সেটাই বলবো। সাল 1926। ব্রিটিশ পর্বতারোহী এবং আলমোড়ার তৎকালীন ডেপুটি কমিশনার হিউ রুথলেজ তিব্বতের লিডার গার্পোর সঙ্গে দেখা করতে গিয়ে প্রথম কৈলাস পর্বতের বিষয়ে জানতে পারেন। রুথলেজের কৈলাস পর্বতের বিষয়ে আগ্রহ জাগে। তিনি কৈলাসের উত্তর দিকের ঢালটিকে পর্যবেক্ষণ করা শুরু করেন। কিন্তু কিছুদিনের পরীক্ষা নিরীক্ষা শেষে রুথলেজ বুঝতে পারেন কৈলাসের উত্তর দিকটা ট্রেকিং এর জন্য একদমই সুবিধের নয়। এই রুথলেজেরই পরিচিত পর্বতারোহী ছিলেন কর্নেল আর.সি. উইলসন। তিনি রুথলেজের থেকে কৈলাসের বিষয়ে জানতে পারেন এবং তিব্বতে পৌঁছে ওখানকার স্থানীয় শেরপা মিস্টার শেটনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর উইলসন এবং শেটন মিলে কৈলাসের দক্ষিণ পূর্ব দিক দিয়ে উপরে উঠবার চেষ্টা করেন। কিন্তু তারপর গিরিশিরার কাছে ওই কালো পাথরটা পেরোনোর পর ওদের সঙ্গে কি হয়েছিল সেটা তো আগেই বলে রেখেছি। আবহাওয়ার ওই রকম আকস্মিক বদল দেখে দক্ষ শেরপা শেটন মিস্টার উইলসনকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। উইলসন সাহেবও আর এগোনোর সাহস দেখান না, ফলে সেই যাত্রায় ইংরেজদের কৈলাস অভিযান ব্যর্থ হয়। এরপর 1936 সাল নাগাদ অস্ট্রেলিয়ার পর্বতারোহী এবং লেখক হারবার্ট ট্রিচি এসে পৌঁছন কৈলাস রিজিয়নে, আর স্থানীয়দের থেকে ধারণা নিতে থাকেন কিভাবে কৈলাসে ওঠা যায় সেই বিষয়ে। ঠিক এই সময় ট্রিচির সঙ্গে আলাপ হয় স্থানীয় একজন তিব্বতী লামার। ওই লামার বলা বক্তব্যই পরে ট্রিচির লেখা বই থেকে গোটা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যায়। ওই লামা ট্রিচিকে বলেছিলেন, যে মানুষ অন্তর থেকে একেবারে পাপশূন্য, অর্থাৎ যার মধ্যে এক বিন্দুও পাপের চিহ্ন নেই, একমাত্র সেই মানুষের পক্ষেই কৈলাস বিজয় সম্ভব। ওই মানুষকে কখনো বরফের দেওয়াল চড়ে উপরে উঠতে হবে না, তার উপরে ওঠার পথ আপনা আপনিই তৈরি হয়ে যাবে। এরপর আর ট্রিচি চেষ্টা করেননি কৈলাস বিজয়ের। তিনি পত্রপাঠ ফিরে গেছিলেন অস্ট্রেলিয়ায়। এরপর আসে সেই যুগ যখন এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগের এভারেস্ট জয়ের পর থেকে পাহাড়ে চড়ার হিড়িক পড়ে যায় গোটা ইউরোপ এবং আমেরিকায়। ইটালিয়ান পর্বতারোহী রেনহল্ড মেসনার আরও এক ধাপ এগিয়ে কোনো সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে গোটা বিশ্বে সাড়া জাগিয়ে তোলেন। 80-এর দশকের মাঝামাঝি এই মেসনারকেই চাইনিজ সরকার আমন্ত্রণ করে এবং অনুমতি দেয় কৈলাস পর্বতে ওঠার। মেসনার কৈলাস রিজিয়ন এসে হাজিরও হন, কিন্তু তারপর আচমকাই তিনি কৈলাস অভিযানের থেকে পিছিয়ে আসেন। মেসনারের বক্তব্য ছিল, এখানকার লোকজন কৈলাস পর্বতকে ভীষণই পবিত্র একটা স্থান বলে বিবেচনা করে। আমি যদি এই পর্বত জয় করেও ফেলি তাহলে সেটা প্রচুর মানুষের ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত হানবে। তাছাড়া আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে প্রতিটা পদে সাবধান করছিল ওই পর্বত থেকে দূরে থাকার জন্য। পৃথিবীর 14টা সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে যে মানুষটা 12টা পর্বতশৃঙ্গই জয় করে ফেলেছিলেন, সেই মেসনারও এই বলে সে যাত্রায় বিদায় নিয়েছিলেন কৈলাস থেকে। কিন্তু এরপরেই ঘটল সেই সাংঘাতিক ঘটনাটা। মেসনারের কৈলাস পর্বতে আরোহণ না করার সিদ্ধান্তটা ভীষণভাবে আত্মসম্মানে লাগলো চাইনিজ গভর্নমেন্টের। তাই তারা ইগোর বশবর্তী হয়ে হাত মেলালো জাপানিজ গভর্নমেন্টের সঙ্গে। 17 জন সদস্যের একটা টিম গঠন করা হলো কৈলাস পর্বত আরোহণের জন্য। 1991 সালে সেই টিম রওনা দিল কৈলাসের চূড়ার দিকে, কিন্তু আচমকাই একটা বরফধস নেমে সেই 17 জনই মারা গেল। হ্যাঁ, ওই 17 জনের মধ্যে থেকে একজনও জীবিত অবস্থায় ফিরতে পারল না।
বিজ্ঞানীরা দাবি করলো এটা প্রাকৃতিক দুর্ঘটনা, কিন্তু স্থানীয় মানুষেরা বলতে লাগলো ওই 17 জন ঈশ্বরকে রুষ্ট করার চেষ্টা করেছিল বলেই ঈশ্বরের রুদ্র রোষে প্রাণ হারাতে হয়েছে ওদের। এই ঘটনার পরেই তোলপাড় পড়ে গেল সারা বিশ্বে, আর কৈলাস হয়ে উঠল রহস্যের কেন্দ্রবিন্দু। কিন্তু তা সত্ত্বেও চাইনিজ গভর্নমেন্ট শিক্ষা নিল না। তারা 1996 সালে আবারও কোরিয়ান গভর্নমেন্টের সঙ্গে হাত মিলিয়ে কৈলাস পর্বতে চূড়ায় ওঠার চেষ্টা করলো। কিন্তু এবার মাঝপথে ওই টিমের সদস্যরা এমন কিছু রহস্যময় পায়ের ছাপ দেখল যে আকারে কোনো দৈত্য জাতীয় প্রাণীর। ব্যাস, এরপর ওই টিম আর এগোনোর সাহস দেখালো না। স্থানীয় লোকেরা দাবি তুলল আসলে ওটা ইয়েতির পায়ের ছাপ। ইয়েতিরাই নাকি গোটা কৈলাসকে রক্ষা করে। শোনা যায় এরপর 1998 সালে 4 জন চাইনিজ পর্বতারোহী নাকি কৈলাস পর্বতের বেশ খানিকটা উঁচু অবধি উঠতে সক্ষম হয়েছিলেন। না, চূড়া অবধি নয়, তবে অন্যদের চেয়ে অনেকটাই উঁচুতে উঠেছিল তারা। এরপর আবহাওয়া খারাপ থাকায় তারা নেমে এসেছিল নিচে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই 4 জন পর্বতারোহী বছর দুয়েকের মধ্যে মারা যায়। চাইনিজ গভর্নমেন্ট আজ অবধি তাদের নাম প্রকাশ না করলেও এই ঘটনার পরেই গোটা চায়না জুড়ে প্রতিরোধ শুরু হয়। এরই মধ্যে 2001 সালে স্পেনের একদল পর্বতারোহী কৈলাস আরোহণের অনুমতি চাইলে সেটা প্রতিরোধের ধিকি ধিকি আঁচকে দাবানলে পরিণত করে। ফলে ক্রমেই এই ইস্যু একটা গ্লোবাল ইস্যুতে পরিণত হয়ে যায়। সারা বিশ্বের হিন্দু, বৌদ্ধ, জৈন কমিউনিটি থেকে চায়নার এই ক্রমাগত দুঃসাহসের বিরুদ্ধে প্রবল নিন্দার ঝড় ওঠে। ব্যাস, চাইনিজ গভর্নমেন্ট আর উপায় না পেয়ে কৈলাস আরোহণের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয়। ওই থেকে আজ অবধি আর কেউ কখনো কৈলাসে উঠতে পারেনি। ফলে আজও কৈলাস পর্বত নিজের অপরাজেয় তকমাটা বজায় রেখেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন কৈলাসের ভিতরে যে অদৃশ্য নগর রাষ্ট্র রয়েছে সেই শামভালা নাগরিকরা সহজেই কৈলাস আরোহণ করতে পারেন। কিন্তু কি ছিল এই শামভালা? আদৌ কি এর কোনো অস্তিত্ব রয়েছে? চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। আপনারা সবাই নিশ্চয়ই মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ মুভিটা দেখেছেন, কিংবা হালে রিলিজ হওয়া দক্ষিণ ভারতের ব্লকবাস্টার মুভি কালকি 2898 AD। এই দুটো মুভির মধ্যে মিল কোথায় জানেন? এই দুটো মুভিতেই আমরা দেখতে পেয়েছি শামভালা নামক সেই পৌরাণিক জায়গাটিকে, যেখানে পৃথিবীর কোনো নিয়ম কাজ করে না। ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে অবশ্য এই জায়গাটাকে অভিহিত করা হয়েছিল কামার তাজ নামে। এই কামার তাজে এসেই অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হওয়া স্টিফেন স্ট্রেঞ্জ শিখেছিলেন সময়কে নিয়ন্ত্রণ করার কৌশল। আর এই রেফারেন্সটা কোথা থেকে নেওয়া হয়েছিল জানেন? বৌদ্ধ পুরাণ থেকে। হ্যাঁ, তাহলে বলি শুনুন। তিব্বতীয় বৌদ্ধরা বিশ্বাস করেন এই শামভালা বা জ্ঞানগঞ্জ হলো সেই পবিত্র জায়গা যেখানে কালচক্রতন্ত্রের সম্রাট বসবাস করেন। কিন্তু কি এই কালচক্রতন্ত্র? জানা যায় প্রায় 880 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষের বুকে ধান্যকটক বলে একটা জায়গা ছিল, যার আজকের নাম অন্ধ্রপ্রদেশ। সেই ধান্যকাটকের সম্রাট রাজা সুচন্দ্রকে শাক্যমুনি বুদ্ধ একটা মহাবিদ্যা শিখিয়েছিলেন। এই মহাবিদ্যার দ্বারা রাজা সুচন্দ্র সময়ের চক্রকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখেছিলেন। অর্থাৎ তিনি একই সঙ্গে কোনো পরিস্থিতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পেতেন। এই রাজা সুচন্দ্রই পরে শামভালা শাসনের দায়িত্ব পান এবং তিনি পরবর্তী রাজা মঞ্জুশ্রী কীর্তিকে এই সময় নিয়ন্ত্রণ করার কৌশল শিখিয়ে দিয়ে যান। এইবার মিল পাচ্ছেন নিশ্চয়ই ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারের সঙ্গে কালচক্রতন্ত্রের। আসলে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের উপাসকরা বিশ্বাস করেন পৃথিবীতে যখন অধর্মের অন্ধকার ঘনিয়ে আসবে ঠিক সেই সময় শামভালার নাগরিকরাই সেই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করবে এবং পৃথিবীর বুকে ধর্মের আলোকে ফিরিয়ে আনবে। এই ধর্ম অধর্মের লড়াইয়ের কথাই একটু অন্যরকম ভাবে বলা আছে হিন্দু ধর্মের বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কির জন্ম হবে এই শামভালায়। হ্যাঁ, কালকি 2898 AD মুভিতে ঠিক এমনটাই দেখানো হয়েছিল। কলি যুগের একদম অন্তে কলি রাক্ষসের অত্যাচারে জর্জরিত মানব সভ্যতাকে বাঁচাতে সুমতির কোলে এসেছিল বিষ্ণুর কল্কি অবতার। কিন্তু কে এই কলি রাক্ষস? এখানে দুটো অরিজিন স্টোরি আছে। প্রথমটা হলো প্রজাপতি ব্রহ্মা একসময় নিজের শরীরের ভিতরে থাকা সমস্ত খারাপ ভাবনা, খারাপ শক্তি এবং খারাপ স্মৃতিদের বিদায় জানিয়েছিলেন। এই বিদায় প্রক্রিয়া চলাকালীনই জন্ম হয়েছিল কলি রাক্ষসের, যে আদতে প্রজাপতি ব্রহ্মারই নেগেটিভ ভার্সন। তাই খেয়াল করে দেখবেন কালকি মুভির শেষে যখন কমল হাসান অভিনীত চরিত্রটি কালকির শরীরের এক ফোঁটা নির্যাস পেয়েছিল তখন তাকে দেখতে অনেকটা ব্রহ্মার মতোই লাগছিল। আবার আরেকটা অরিজিন স্টোরি হচ্ছে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠেছিল তখন মহাদেব সেই বিষ পুরোটা পান করে নিলেও কয়েক ফোঁটা বিষ সমুদ্রে গিয়ে পড়েছিল। আবার অমৃত ওঠার সময়ও কয়েক ফোঁটা অমৃত পড়েছিল সমুদ্রে। এই অমৃত এবং হলাহলের নির্যাস মিলেই তৈরি হয়েছিল কলি রাক্ষসের
তাই সে সত্যযুগ থেকে আজ কলিযুগ অবধি অমর হয়ে রয়েছে। এবং বিষ্ণুর দশম অবতার কল্কির জন্মগ্রহণ করার পর পৃথিবীতে সত্যযুগ ফিরে এলেও কলি রাক্ষস মরবে না। সে কল্কি এবং সাম্ভালার বাকি সৈন্যদের ভয়ে পালিয়ে গিয়ে আবারও অপেক্ষা করবে কলিযুগ ফেরত আসার। সত্যি আমাদের পুরাণে যে কত এমন ইন্টারেস্টিং কাহিনী রয়েছে, এইসব তো আর একটা ভিডিওতে বলে ওঠা সম্ভব নয়। যাই হোক, হিন্দু পুরাণ অনুযায়ী সাম্ভালায় রাজত্ব করেন কুলিকা বংশের রাজারা। বংশানুক্রমিকভাবে তার অপেক্ষা করে আছেন কল্কি অবতারের জন্মগ্রহণের। আচ্ছা ভেবে দেখুন তো, মানুষকে কখনোই সাম্ভালার খোঁজ করার চেষ্টা করেনি? আলবাত করেছে। 1627 সালে পর্তুগিজ মিশনারি এস্টেভাও ক্যাসেলা প্রথম সাম্ভালার খোঁজ করেন। এরপর দুই রাশিয়ান এক্সপ্লোরার নিকোলাস রোরিচ এবং হেলেনা রোরিচ 1924 সাল থেকে 1928 সাল অবধি টানা 4 বছর সাম্ভালার খোঁজ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এরপর নাৎসি বাহিনীর হেনরিক হিমলারের নেতৃত্বে 1930 সাল নাগাদ আরও একবার সাম্ভালার খোঁজ করার চেষ্টা করা হয়। আদতে নাৎসিরা চেষ্টা করেছিল তন্ত্রবিদ্যা শেখার, কিন্তু নাৎসিদের সেই চেষ্টাও ব্যর্থ হয়। আধুনিক সময়ের এক্সপ্লোরার প্যাট্রিক সিমেন্স বিভিন্ন প্রাচীন পুঁথি ঘেঁটে ঘেঁটে হিমালয়ের মধ্যে দিয়ে সাম্ভালায় পৌঁছানোর একটা রাস্তা খুঁজে পান, কিন্তু সেখানে পৌঁছে তিনি কিছু খুঁজে না পেয়ে খালি হাতেই ফিরে আসেন। তবে এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, সাম্ভালার অবস্থান নিয়ে নানান লোকের নানান মতামত রয়েছে। কারো মতে সাম্ভালা রয়েছে কৈলাসের অভ্যন্তরে, কেউ কেউ মনে করেন সাম্ভালা আদতে সুতলেজ উপত্যকায় অবস্থিত। কিছু কিছু গবেষকের মতে সাম্ভালার অবস্থান মধ্য এশিয়ায়। আবার কোন কোন এক্সপ্লোরারের মতামত অনুযায়ী সাম্ভালার আসল অবস্থান আফগানিস্তানের বাল্খে। তাহলে কি সত্যি সত্যিই সাম্ভালা একটি অস্তিত্বহীন কাল্পনিক নগরী? এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ের তিব্বতীয় বৌদ্ধ ধর্মের সবচেয়ে উচ্চপদস্থ প্রচারক দলাই লামা একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সাম্ভালা আদতে কোনো ভৌগোলিক জায়গাই নয়, আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা করে সাম্ভালা রয়েছে, যেখানে অধর্ম এবং অনাচারের অন্ধকারের সঙ্গে লড়াই করার জন্য ধর্ম ও ন্যায়ের সেনারা সর্বদা প্রস্তুত। এবার সেই লড়াইতে কে জিতবে সেটা আমাদেরই হাতে। আর কিছুদিন পরেই আসতে চলেছে বাংলা ও বাঙালির সবচেয়ে বড় আনন্দ উৎসব দুর্গাপুজো। জানলে চমকে যাবেন, বাঙালিদেরও কিন্তু এই কৈলাস পর্বতের সঙ্গে একটা বিরাট বড় ইমোশন জড়িয়ে। কারণ আমরা বিশ্বাস করি এই মর্তলোক আদতে দেবী দুর্গার বাপের বাড়ি, আর কৈলাস পর্বত হলো দেবীর স্বামী মহাদেবের বাসস্থান। দুর্গাপুজোর কটা দিন দেবী কৈলাস থেকে আমাদের মাঝে এসে সময় কাটান। আমরা দেবীর আগমনের আনন্দে উৎসব পালন করি, আর তারপর বিজয়া দশমীর পর দেবী আবার সপরিবারে ফিরে যান কৈলাস পর্বতে। আমরা চোখের জলে দেবীকে বিদায় জানিয়ে আরো 1 বছর ধরে অপেক্ষা করি ঘরের মেয়ের ঘরে ফেরার। তাহলে বুঝতেই পারছেন আমাদের কাছে এই কৈলাস পর্বতের গুরুত্ব ঠিক কতখানি। তাই আমার বহুদিনের ইচ্ছে ছিল এই কৈলাস পর্বত নিয়ে একটা ভিডিও বানানোর। জানি আজকের এই ভিডিওতে আমার বলা অনেক কথাই হয়তো আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খায় না, আবার অনেক কথাই হয়তো পুরাণ নির্ভর। কিন্তু হাজার হাজার বছর ধরে যে পর্বতকে কোটি কোটি মানুষ নিষ্ঠা ভরে উপাসনা করে এসেছেন, পৃথিবীর আর 5টা পর্বতশৃঙ্গের চেয়ে সে তো একটু বেশি প্রাধান্য পাবে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।